নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 6,887 জন শিক্ষক নিয়োগ করেছে বিজেপি সরকার। এক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 5টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2018 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ হয়েছে মোট 6,887 জন। 2024-25 সালে মোট 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে মোট 30টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয়ে নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরো নতুন ভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরো 30টি বিদ্যালয়ে নতুন ভাবে আমরা ভবন আরো নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। রাজ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন 5টি নতুন বিদ্যালয়ের ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে, তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া। তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। 2025-26 অর্থ বছরে 123টি বিদ্যালয়ের মেজর এবং মাইনর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে 2025-26 অর্থ বছরে আরো 16টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে, যার জন্য সম্ভাব্য ব্যয় হবে 117.96 কোটি টাকা। আর সমগ্র শিক্ষা থেকে 2025-26 সালের জন্য পরিকাঠামো উন্নয়ন খাতে 13 কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মীয়মান বিদ্যালয় ভবনগুলোর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 11টির কাজ সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার 455টি বিদ্যালয়ে 1,31 লক্ষ টাকার অধিক ব্যয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণের অধীনে রাজ্যের 2,058টি স্কুলে 1,42,000-এর অধিক ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025-26 অর্থ বছরে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিষয়ের উপর বিশেষ কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। বন্দে ভারত ও ই বিদ্যা চ্যানেল খোলা হয়েছে। এছাড়া চালু করা হয়েছে 854টির মতো স্মার্ট ক্লাস। এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বরকাঠালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, দারুগা মোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত এক দশকে দারিদ্রতা হ্রাস পেয়েছে ভারতে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। অপরদিকে ভারতে অর্থনৈতিক অসাম্য বেড়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।
গত এক দশকে দারিদ্রতা বেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ভারতে। সম্প্রতি ভারতের উপর এক রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক, যার বিষয়বস্তু হলো পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ। এতে বলা হয়েছে, এখন নিম্ন মধ্য আয়ের দেশের তালিকায় প্রবেশ করেছে ভারত। যে মানুষ প্রতিদিন 3.65 মার্কিন ডলারের সমপরিমাণ টাকায় জীবন ধারণ করে, তাদেরকেই ধরা হয় নিম্ন মধ্য আয় হিসেবে। রিপোর্টে বলা হয়েছে, গত এক দশকে দারিদ্রতা 61.8% থেকে 28.1% নেমে এসেছে ভারতে, যার কারণে 378 মিলিয়ন মানুষ অর্থাৎ 3,78,00,000 ভারতীয় বেরিয়ে এসেছেন দারিদ্রতা থেকে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দেশে। গত 10 বছরে ভারতের দারিদ্র্য উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এতদিন দেশে অতি দরিদ্র বলতে বোঝাতো যে মানুষ দৈনিক 2.15 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 185 টাকার মধ্যে দিন যাপন করেন। সেই সংখ্যাটা 2011-12 সালে যেখানে ছিল 1602%, সেটা 10 বছর পর 2022-23 সালে নেমে দাঁড়িয়েছে 2.3%। রিপোর্টে দেখানো হয়েছে, গ্রামীণ দারিদ্র্য 69% থেকে 32.5% এবং শহরে দারিদ্র্য 43.5% থেকে নেমে এসেছে 172%। ফলে গ্রামীণ শহরের ব্যবধান 25% পয়েন্ট থেকে 15% পয়েন্টে নেমেছে এবং এই ক্ষেত্রে বার্ষিক হ্রাসের হার 7%। 2011-12 সালে দেশের মোট চরম দারিদ্র্য জনসংখ্যার 65% জন্য দায়ী ছিল দেশের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। এবার 2022-23 সালে চরম দারিদ্র্য হ্রাসের পেছনে এই 5টি রাজ্যের অবদান 2/3। রিপোর্টে অবশ্য এ কথাও বলা হয়েছে, 2022-23 সালে ভারতের 54% চরম দারিদ্র্য এবং 2019-21 সালে 51% বহুমাত্রিক দারিদ্র্য জনসংখ্যার জন্য দায়ী ছিল এই রাজ্যগুলো। রিপোর্ট অনুযায়ী 2021-22 সাল থেকে ভারতে কর্মক্ষম জনসংখ্যার প্রবৃদ্ধি কর্মসংস্থান প্রবৃদ্ধির চেয়ে কম হয়েছে। এই সময়ে নারীদের মধ্যে কর্মসংস্থানের হারের বৃদ্ধি যেমন লক্ষণীয়ভাবে চোখে পড়েছে, তেমনি 2024-25 অর্থ বছরের প্রথম দিকে শহরাঞ্চলের বেকারত্বের হার 6.6% নেমেছে, যা 2017-18 সালের পর সর্বনিম্ন। বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের বক্তব্য হলো, ভারতে দারিদ্র্য এবং অসাম্য বরং বেড়েছে এবং কর্পোরেটকে সুবিধা করে দেবার নীতির কারণে সৃষ্টি হয়েছে এই অবস্থার। বিশ্ব ব্যাংক বলছে, নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ভারতের অবস্থা এতটাই করুণ, 314 টাকা দিয়ে দৈনিক দিন যাপন করা এই মানুষগুলোর চিত্র দেখেই স্পষ্ট অবস্থা আদৌ শুধরায়নি। কারণ এই মাপকাঠিতে দেশে 2022 সালে দারিদ্র্য ছিল 28.1%। সংখ্যার পরিমাণে 61.8 এর তুলনায় সংখ্যাটা কম মনে হলেও বর্তমান সময়ে পরিমাণটা এখনো বেশি বলে রিপোর্টের একটি দিক উল্লেখ করে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো 2023-24 সালে নিচু তলার 10%-এর তুলনায় উঁচু তলার 10% মানুষের আয় ছিল 10 গুণ বেশি। আপাত দৃষ্টিতে বিশ্ব ব্যাংক যতই বিষয়টিকে ভারতে দারিদ্রতা হ্রাসের চিত্র হিসেবে বর্ণনা করুক না কেন, বাস্তবে দেশের জনগণের মধ্যে আর্থিক অসাম্য কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট পরিসংখ্যান থেকেই বিষয়টি পরিষ্কার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত এক দশকে ভারতের দারিদ্রতা দূর হয়েছে বলে বিশ্ব ব্যাংক তার রিপোর্টে উল্লেখ করেছে। সেই এক দশকের সাফল্যের পেছনে মানুষের আয় বাড়াতে এবং দারিদ্র্য দূরীকরণে ডক্টর মনমোহন সিং সরকারের 10 বছরের শাসনকালের 2004 থেকে 2014 পর্যন্ত নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই তালিকায় 2005 সালে নেওয়া 100 দিনের কাজের প্রকল্প যেমন রয়েছে, তেমনি গরিবদের কাছে বিনামূল্যে চাল পৌঁছাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং UPA 2 সরকারের 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের গ্যারান্টিও কাজ করেছিল বলে অভিমত বিশেষজ্ঞদের। আর এই অস্ত্রতেই দেশের বিরোধী দলের অভিযোগ, অসাম্যই এখন দেশের অর্থনীতির ভিতকে করে দিচ্ছে দুর্বল। এই অবস্থায় দারিদ্র্য ও অসাম্য দূর করতে GST আইনের সংস্কার, দরিদ্র পরিবারকে রোজগার এবং কর্পোরেটকে বাড়তি সুবিধা প্রদান বন্ধের দাবিও করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকা প্রকাশের আবারও একবার দাবি জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার তারা একত্রিত হয়ে অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে। এই নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল এসপির কাছে দেখা করেন চাকুরি প্রত্যাশিত কর্মীরা। 2022 সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাদের লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু তাতে দেখা গিয়েছে অনেকেই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকুরি পেয়েছেন বলে জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। যারা নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান করবেন না, তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকুরির সুযোগ করে দিতে হবে বলে দাবি জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টে দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা, তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা, অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে, তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো। প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে, ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, আদারওয়াইজ আমরা দিতে পারতাম না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নয়ের পর্দায়। নমস্কার।